আসসালামু আলাইকুম। দর্শক, দেশ ও জনপতি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শারমিন আক্তার। আমার সাথে সাংকেতিক ভাষায় সংবাদ উপস্থাপনে আছেন তানজিনা তারতুশি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য খাতে আরও ডাক্তার, নার্স ও চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ দেওয়া হবে। তিনি জানান, স্বাস্থ্য খাতে 1 লাখ জনবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। আজ জাতীয় সংসদে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে বিধি 71-এ সংসদ সদস্য কামরুল হাসানের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে যুগোপযোগী করতে বদ্ধপরিকর। এর আগে আজ বিকেলে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানান, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও জুলাই যোদ্ধাদের কল্যাণে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জানান, বঞ্চিত মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, বর্তমান সরকার প্রমাণ করেছে এই সরকার কৃষকপ্রেমী সরকার, দেশ উন্নয়নের সরকার। তিনি জানান, সরকার 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, সরকার আগামী বছর সারা দেশে 5 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানান, ভবিষ্যতে আলাপ আলোচনার ভিত্তিতে ঢাকার বিমানবন্দরে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের এক নোটিশের বিষয়ে বিবৃতিতে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি জানান, নদী ভাঙন থেকে নোয়াখালীর হাতিয়াকে রক্ষায় 800 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছিল। জ্বালানি তেলের অবৈধ মজুদ আর কৃত্রিম সংকট ঠেকাতে মাঠে নেমেছে সরকার গঠিত বিশেষ ভিজিল্যান্স টিম। জেলা প্রশাসনের অধীনে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ডিপো থেকে পেট্রোল পাম্প সবখানেই চলছে কঠোর নজরদারি। ঢাকা সহ সারা দেশে তেলের মজুদ, সরবরাহ আর বিক্রির হিসাব খতিয়ে দেখা হচ্ছে নিবিড়ভাবে। রিপোর্ট খালিদ হাসানের। জ্বালানি তেলের অবৈধ মজুতদারি ও কৃত্রিম সংকট রোধে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের অধীনে ডিপো ও পেট্রোল পাম্পগুলোতে কঠোর নজরদারি করছে সরকার গঠিত বিশেষ ভিজিল্যান্স টিম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই টিম ডিপো ও পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করছে। অবৈধ মজুদের তথ্য দিলে পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সারা দেশের ন্যায় ঢাকাতেও ভিজিল্যান্স টিমের সদস্যরা পেট্রোল পাম্প ও ডিপোতে তেলের স্টক, সরবরাহ ও বিক্রয় রেজিস্টার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এসে ওনাদের কাজটা হলো আমার স্টক রেজিস্টার চেক করা, আমি তেল কতটুকু উঠেছি সেটা দেখা, তেলের গাড়ি থাকলে ওনারা ওনাদের সামনে তেলটা ড্রেন আউট করান, ট্যাঙ্ক চেক করা, আমার কতটুকু বিক্রি করেছি, কতটুকু উত্তোলন করছি, কতটুকু বিক্রি করলাম, এখন কতটুকু আছে। আমি যেটা বললাম ওনার কাছে যে আমি এত বিক্রি করছি, উনি মিটার ডিসপেন্সারি মিটার ইউনিট দেখেন, এগুলো সব ডিজিটালে তো ওনারা দেখেন, এটা দেখে উনি লিপিবদ্ধ করেন, এরপর চলে যান। এবং এটা দিনে 2বার 3বারও আসেন, কালকে 3বার আসছে। এটা ভালো উদ্যোগ সরকারের, যাতে প্যাম্প মালিকরা কোনো কিছু করতে না পারে, সেই জন্য তাদের এটা মনিটরিং সব জায়গায় করা উচিত। অবৈধ মজুতদারি, বেশি দামে তেল বিক্রি বা কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আজ যেটা বললেন সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সরকার বলতেছেন পর্যাপ্ত তেল আছে, কথাটা 100% সত্যি। পাবলিক মনে করতেছে যে হ্যাঁ সরকার কাছে তেল আছে, তাই পাম্পে গেলেই তেল পাবো। পাম্পে আসতেছেন, যার দরকার 2 লিটার, একটা মোটরসাইকেল ঢাকা শহরে 500 টাকার না 400 টাকার তেলও যদি নেয় মকটেন, ঢাকা শহর সারাদিন ঘুরলেও তার তেল শেষ হবে না। খরচ আমরা 500 টাকা দিচ্ছি, ট্যাঙ্কি ফুল দিচ্ছি, যে যেমনি চাচ্ছে দিচ্ছি, কিন্তু দেখা গেল তেলটা নিয়ে গিয়ে 2 ঘন্টা বা 1 ঘন্টা পরে আবার উনি তেল নিতে আসছে। এখন পাবলিকের যে এখন এই প্যানিক বাইং টেন্ডেন্সি, এখন নতুন একটা আরম্ভ হয়েছে হোল্ডিং টেন্ডেন্সি। তেল নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কোথায় রাখতেছে, কী করতেছে আল্লাহ মাহবুদ জানে, ওইটা খায় না, নিশ্চয়ই এটা আপনি হোল্ড করতেছে তেলটা কোনোভাবে। এই যে ডিমান্ড, এখন এদের যে ডিমান্ড, এটা অনৈতিক ডিমান্ড। এছাড়া সীমান্তবর্তী এলাকায় তেল চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ কড়া নজরদারি চালাচ্ছে।
কঠোর মনিটরিংয়ের মাধ্যমে পাম্পগুলোতে তেল সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা করা হচ্ছে এবং নিয়মিত পেট্রোল পাম্প পরিদর্শনে ভিজিলেন্স টিমের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। জ্বালানি সাশ্রয়ে সারা দেশে স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও পাঠদানের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি আজ সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকটে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এমন পরিকল্পনা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয়ে স্কুলগুলোতে 5 দিনের পরিবর্তে সপ্তাহে 6 দিন ক্লাস খোলা রেখে অন্তত 3 দিন অনলাইনে ক্লাস চালু রাখা হবে। আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজ এ উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডে আমাদের মন্ত্রণালয় থেকে, তারপরে ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। এছাড়া সচিবালয়ে জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, গত 24 ঘন্টায় সারা দেশ থেকে 87,700 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। 30 মার্চ 2026 আমাদের উদ্ধারকৃত জ্বালানি তেলের পরিমাণ হচ্ছে টোটাল 87,700 লিটার। এর মধ্যে ডিজেল 67,400 লিটার, অকটেন 6,444 লিটার, পেট্রোল 13,856 লিটার। অর্থাৎ গতকালকের ফিগারটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট অভিযান 3,559, মামলার সংখ্যা হয়েছে 1,244, সর্বমোট অর্থদণ্ড হয়েছে 84,51,000, কারাদণ্ড দেয়া হয়েছে 19 জনকে। এর বাইরে আমি যদি অবৈধ মজুতকৃত জ্বালানি উদ্ধারের টোটাল পিকচারটা বলি, এ যাবৎ ডিজেল উদ্ধার হয়েছে 2,07,365 লিটার, অকটেন 28,938 লিটার, পেট্রোল 60,002 লিটার, অল টুগেদার 2,96,305 লিটার। আমি এটা দিয়ে দেব। আচ্ছা, 30 মার্চ শুধু গতকালকে যে অভিযান হয়েছে তার মধ্যে 391টা অভিযান আমরা সারা দেশে পরিচালনা করেছি। গতকাল মামলা হয়েছে 191টি, অর্থদণ্ড হয়েছে 9,35,070 টাকা, কারাদণ্ড হয়েছে একজনের 2 বছর সাতক্ষীরাতে, একজনের 1 বছর চাঁদপুরে, একজনের 1 মাস গাজীপুরে। এ হচ্ছে আমার অভিযানের মোটামুটি মূল চিত্রটা। আর গতকাল আমি আপনাদেরকে আমরা সারা দেশে ফিলিং স্টেশন, আমরা তো বলেছি যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পাশাপাশি সারা দেশে অন্যান্য সরকারি কর্মকর্তাদের নিয়ে আমরা ট্যাগ অফিসার নিয়োগ করেছি। দেশে ক্রমেই বাড়ছে শিশুদের হামের সংক্রমণ। গত বছরের তুলনায় এ বছরের প্রথম 3 মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 75 গুণ। বিশেষ করে ঢাকা ও রাজশাহী বিভাগে আক্রান্তের হার সবচেয়ে বেশি। ইতিমধ্যে হামের উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 41 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে ঘাটতি আর অপুষ্টি এই হঠাৎ প্রাদুর্ভাবের প্রধান কারণ। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। যে হামরোগ প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল, সেই হামই এখন মহামারী আকারে চোখ রাঙাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরের প্রথম 3 মাসই হাম শনাক্ত হয়েছে 676 শিশুর শরীরে, অথচ গত বছরে এই সময়ে আক্রান্ত ছিল মাত্র 9 জন। জ্বর, কাশি সহ বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশুরা। সন্তানের কষ্টের কথা জানালেন বাবা মা সহ স্বজনরা। ওর হাম ছিল, তারপর জ্বর, ঠান্ডা, কাশি এরকম ছিল। হসপিটালে রাখছিলাম 3 দিন, পরে আবার এখানে আসছি, এখানে আজকে 7 দিন, আজকে রিলিজ দিয়ে দিচ্ছে আর কি। ফার্স্টে আমার বাচ্চার ছিল জ্বর,
104, 102 এর নিচে নামে নাই। পরে আমরা দিছিলাম, মেডিসিন দিছি, তারপরও কোনো পরিবর্তন বুঝি না। তারপর আমরা হসপিটালে আসছি ডক্টর দেখাইতে, তারপর তারা বলছে ভর্তি হইতে। পরে ভর্তি হওয়ার পরে আর কি তারপরের দিন সকাল থেকে আস্তে আস্তে আমার মেয়ের সমস্যাটা দেখা দিতেছে। মোটামুটি ভালোই সার্ভিস আমরা করছি, ডক্টর ভালোই কেয়ারফুল দিচ্ছে। এখন বাবুর আগের তুলনায় অনেকটাই বেটার ফিল মনে করছি। এদিকে সংক্রমণের শীর্ষে ঢাকা বিভাগ, যেখানে মোট রোগীর 36% বেশি হামে আক্রান্ত। বিশেষজ্ঞরা 6টি প্রধান কারণ চিহ্নিত করেছেন: টিকাদান কর্মসূচিতে ঘাটতি, সঠিক সময়ে রোগ শনাক্ত না হওয়া এবং স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটের কারণে নিয়মিত ইমিউনাইজেশন বাধাগ্রস্ত হয়েছে। শিশু হাসপাতালের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করা হচ্ছে, আলাদা ওয়ার্ড করা হয়েছে, আইসোলেশন করা হয়েছে। আমরাও পর্যাপ্ত পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরা ট্রাই করতেছি এবং বাচ্চাদের যাতে পরিপূর্ণ সেবা পায় এজন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে এবং পর্যাপ্ত ফলো আপের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় টিকাদান পরামর্শক দল বা নাইগেট হামের টিকার বয়স কমিয়ে 6 মাসে নামানোর সুপারিশ করেছে। 6 মাসের উপরের বাচ্চাদেরও তো হাম হচ্ছেই, তো তার জন্য আমাদের টিকার স্কেডিউলটা কিন্তু আমাদের 9 মাসের পর থেকে। এটার কারণ আমরা টিকাগুলোকে কিন্তু আমরা ডব্লিউএইচওর কাছ থেকে চেয়ে আমরা টিকা নিয়ে আসতাম এবং তারপরে দিতাম। এবং আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু এমন একটি দেশ যেখানে দ্য সাকসেস অফ ইপিআই, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, যেটা ইপিআই এর কিন্তু সাকসেস সবচেয়ে ভালো। নিয়মিত টিকাদানে 15 মাসের মধ্যে 2 ডোজ টিকা নিশ্চিত করার পাশাপাশি এখন জোর দেওয়া হচ্ছে আক্রান্ত শিশুদের দ্রুত আইসোলেশন ও বিশেষায়িত চিকিৎসার উপর। নিউট্রিশনালি আপনার বাচ্চা ঠিক কিনা, আপনার বাচ্চার খাবারটা ঠিক হচ্ছে কিনা, প্রোটিন ভালো পাচ্ছে কিনা, আপনার বাচ্চা সুষম খাদ্য ভালো পাচ্ছে কিনা, সেই জিনিসটা আপনার দেখতে হবে। অবশ্যই সিজনাল, কারণ এই সময়টার মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শুরু হওয়ার কথা এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত, এবং এই সময় কিন্তু ভাইরাসের আক্রমণের সময়টা কিন্তু চলে এসছে এখন এই বসন্তকালের সময় থেকে আরম্ভ করে। সময়মতো টিকা আর সঠিক পুষ্টি পারে শিশুদের এই মরণঘাতী রোগ থেকে রক্ষা করতে। সংশ্লিষ্টদের কড়া নজরদারি ও দ্রুত টিকাদানই এখন সময়ের দাবি। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সুষ্ঠু, সুষম, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এই সরকারের অন্যতম অগ্রগণ্য বিষয়, আর সেটা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ভূমিকা রাখতে হবে। তিনি আজ বিশ্ব পানি দিবস 2026 উপলক্ষে রাজধানীর পানি ভবনে সমন্বিত পানি ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভায় একথা বলেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর AKM শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশবিদ ডক্টর আইনুন নিশাত, সাবেক উপদেষ্টা এবং বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং পানি উন্নয়ন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ব্যক্তিগণ বক্তব্য রাখেন। শাহিদ জাহিদের প্রতিবেদন। জীবন ধারণ, ফসল উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, পরিবেশ রক্ষা, নানা দিক থেকেই গুরুত্বের বিষয় পানি ব্যবস্থাপনা। এই নিয়ে আলোচনাও তাই তো রূপ নেয় সমস্যা, সংকট, ঘাটতি তুলে ধরার, আর এইসব মোকাবেলায় যুৎসই কর্মপরিকল্পনা এবং পদক্ষেপ নিয়ে এগিয়ে চলার। পানি নামের সম্পদ রক্ষা শুধু নয়, নিরাপদ পানির প্রাপ্যতা, পরিবেশ, অর্থনীতি, উন্নয়ন সবকিছুই হয়ে ওঠে আলোচনার বিষয়। মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর ভাষ্যে উচ্চারিত হয় পানি সম্পদ রক্ষার অঙ্গীকার, আর সেই লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান। যেটি বলা হয় পানি জীবন, এটা হলো খুবই বাস্তবতা এবং এটা হলো মূল আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্ব পানি দিবসে এই আলোচনাটা সবচেয়ে বেশি আমাদের সামনে চলে আসছে। পানিটা যে জীবন, এটাকে তুলে ধরার দায়িত্ব কিন্তু আপনাদের এই বিশেষজ্ঞদের মাধ্যমেই আমরা এই পরিত্রাণ পেতে পারি। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে ইতিমধ্যে এটা স্থান পেয়েছে। খাল খনন কর্মসূচি আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার পিতার যে কর্মসূচি ছিল প্রেসিডেন্ট জিয়ার আমলে 1977 সাল থেকে 81 সাল পর্যন্ত, এই যে এত জনপ্রিয় একটা কর্মসূচি ছিল, সেটা আবার আমরা নতুন উদ্যোগে আমরা গ্রহণ করেছি। আমরা কিন্তু ওয়াটার
কোয়ান্টিটি নয়, আমরা ওয়াটার কোয়ালিটি চাই, এটা সবচেয়ে বড় প্রয়োজন বলে আমি মনে করি। আজকে দেখেন পানির কিন্তু ভূগর্ভস্থ স্তর আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। ঢাকা শহরের চিত্র আরো ভয়াবহ। আমাদের প্রত্যেকে নিজের থেকে আত্ম উপলব্ধি, আত্মসংশোধন হতে হবে যে আমরা এই বাংলাদেশের মানুষকে, এই ঢাকা শহরের মানুষকে আমরা একটা নিশ্চিত একটা পরিবর্তনের দিকে যেতে চাই। আর বিশেষজ্ঞ ভাষ্যে উচ্চারিত হয়, পানি প্রশ্নে, নদী প্রশ্নে, পরিবেশ ও উন্নয়ন ইস্যুতে অতীতের গাফিলতি, গড়িমসির চিত্র। কিন্তু ওয়াটার সেক্টরে একজনের সাথে আরেকজনের কোনো কানেকশন নাই, যে যার মতো সে তা করতে চেষ্টা করে, এবং এটা তো হচ্ছে না। এটাতে কোয়ালিটি কন্ট্রোল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক কিছু বদলাচ্ছে, সময় এসছে নতুন পরিবর্তিত অবস্থাতে নতুনভাবে চিন্তা করার একটা অপরচুন সময়। জোর তাগিদ দিলেন বক্তারা সংশ্লিষ্ট দপ্তর এবং সংস্থাগুলোর কাজের সমন্বয় নিশ্চিতের জন্য। আলোচনায় আশাবাদ ব্যক্ত করা হয়, জনরায়ে দায়িত্ব পাওয়া এই সরকার পানি ব্যবস্থাপনা সুনিশ্চিতে কাজ করবে বাস্তবানুগ পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে, এবং কাজ এগিয়ে নেবে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে। মন্ত্রীও বিশেষ গুরুত্ব দিলেন বিশেষজ্ঞদের বিশ্লেষণ, গবেষণা এবং দিক নির্দেশনার আলোকেই এগিয়ে নেওয়া হবে কাজ। শাহিদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। 24 জুলাই গণ আন্দোলনে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানকে দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু। এই সময় তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর নেন তিনি। একই সাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তাও তুলে দেন মীর মুগ্ধের পরিবারের হাতে। দায়িত্ব নেন চিকিৎসারও। এই সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আ.ন.ম মনোয়ারুল কাদির বিটুর সঙ্গে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন। গত সোমবার শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানের হার্টের রিং পরানো হয়। রিং পরানোর পর এখন শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কারো নির্দেশনায় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি বলেই তিনি সে সময় নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন, এমনটি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন 1971 সালের 25শে মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত ইতিহাসকে গভীরভাবে জানতে হবে। সকালে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। পরে ভিন্ন এক অনুষ্ঠানে সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্ত বানুর হাতে স্বপ্নজয়ী নারী পদক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইকবাল ফরহাদের রিপোর্টে বিস্তারিত। স্বাধীনতার ঘোষণা ও রণাঙ্গনের জিয়া শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ইশরাক হোসেন। তথ্যমন্ত্রী বলেন 1971 সালে 25 মার্চ পর্যন্ত রাজনৈতিক নেতারা জাতীয় জীবনে নেতৃত্ব দিলেও পরের সময়টা আবর্তিত হয়েছে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে কেন্দ্র করে। জহিরুদ্দিন স্বপন বলেন পতিত স্বৈরাচার সরকার ইতিহাস বিকৃত করেছিল, স্বাধীনতার ঘোষণার ইতিহাস জানতে দেয়া হয়নি। জনগণের মধ্যে 25শে মার্চের হায়নাদের আক্রমণের পরে যে স্বতঃস্ফূর্তভাবে পরিস্থিতির একমাত্র সমাধান এবং মানুষের যে যুদ্ধের প্রত্যাশা তৈরি হলো তা পূরণ করার জন্য একজন ইন্ডিপেন্ডেন্ট বাঙালি সামরিক কর্মকর্তা 32 বছরের মেজর জিয়া বললেন আই রিভল্ট। এর জন্য তাকে কেউ নির্দেশ দেয় নাই, তিনি কোনো নির্দেশ পান নাই, এবং পান নাই বলেই কিন্তু তিনি অত্যন্ত কনফিডেন্টলি নিজেকেই রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেছিলেন। কেননা তার কাছে ছিল দুটি, একটি হচ্ছে পরিস্থিতি তাকে নৈতিকভাবে দেশপ্রেমিক হিসাবে এই দায়িত্ব পালন করা উচিত বলে তিনি মনে করেছেন, এ ব্যাপারে কোনো কনফিউশন তার ছিল না, এবং যেহেতু তিনি কারো দ্বারা নির্দিষ্ট না সেই কারণে এই ঘটনার দায়িত্ব তিনি নিজেই নিতে চেয়েছেন। এর মধ্যে যে মৃত্যুর ঝুঁকি আছে তাও তার, এর মধ্যে যদি কোনো ঐতিহাসিক কৃতিত্বের ব্যাপার থেকে থাকে তাও তার। অতএব প্রথমে তিনি যে রাষ্ট্রপতি হিসাবে নিজেকে ঘোষণা করেছেন
তিনি অত্যন্ত সঠিকভাবেই করেছেন, কেননা আর কারো নাম তার পক্ষে বলা সম্ভব ছিল না। পরে রাজধানীর এক হোটেলে বিশ্ব নারী সম্মেলনে যোগ দেন তথ্যমন্ত্রী। অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন এর আয়োজন করে। দেশ ও প্রবাসের 20 জন স্বপ্নজয়ী নারীকে সম্মাননা জানানো হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সুরভির প্রতিষ্ঠাতা ইকবাল মান্দো বানুর হাতে পদক তুলে দেন তথ্যমন্ত্রী। সম্মাননাপ্রাপ্ত অন্যদের মধ্যে ছিলেন নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন হক ও অভিনেত্রী জয়া আহসান। নারীদের সক্ষমতা বাধাহীনভাবে সমাজে চর্চার উপর জোর দেন তথ্যমন্ত্রী। মনোজগতের সমস্যার কারণে একজন সার্থক নারীকে একজন বিকল মনস্ক নারীর দ্বারাও কিন্তু আক্রমণ হতে পারে। ফলে নারীর প্রতি এই বিদ্বেষ কেবলমাত্র পুরুষতান্ত্রিকতা থেকেই কিন্তু চর্চা হয় তা না। অনেক সময় নারী নিজেও কিন্তু দেখা যায় যে তার পারিপার্শ্বিক পুরুষতান্ত্রিক মনোজগৎ দ্বারা আক্রান্ত হয় এবং সে তার প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীদেরকে পুরুষদের মতোই কিন্তু আক্রমণ করার চেষ্টা করে। ফলে সার্থক নারীদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের প্রকৃতি প্রদত্ত যে ক্ষমতা, শক্তি, উপহার তা কলুষিত এই সমাজে সেটাকে হারাতে দিবেন না। এর আগে তথ্যমন্ত্রী বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। মুক্ত গণমাধ্যম ও তাদের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান তিনি। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। শাপলা চত্বর হত্যা মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। খুব সহসাই শাপলা চত্বর মামলার বিচার শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ক্রসফায়ারের ঘটনায় একটি সিস্টেমেটিক ক্রাইম উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, সারা বাংলাদেশে সংঘটিত ক্রসফায়ারের ঘটনা তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই সবগুলো মামলা তুলে নিয়ে এসে ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা নেওয়া হবে। সারা বাংলাদেশে এই ক্রসফায়ারের মতো অমানবিক কর্মকাণ্ড তৎকালীন সময়ে সরকার তারা করেছে এবং এইটা আমাদের যে মানবতা বিরোধী অপরাধ আইনের 3(2) যেটাতে আছে আমাদের যে সিস্টেমেটিক ক্রাইম অথবা ওয়াইড স্প্রেড অ্যাটাকের কথা যেটা আইনে বলেছে, এই টোটাল যে ক্রসফায়ারে সারা বাংলাদেশে যা হত্যাকাণ্ডগুলো হয়েছে এই সবগুলোই কিন্তু দেখবেন আপনার সিস্টেমেটিক অথবা ওয়াইড স্প্রেড অ্যাটাকের আওতাভুক্ত। এটা একটা মেটিকুলাস ডিজাইন বা কমন ডিজাইনে তারা প্রত্যেক জায়গায় যাদেরকে তারা টার্গেট করেছে, যারাই সেই সরকারের মতের সাথে অমিল হয়েছে বা স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতের অমিল হয়েছে, তারাই পুলিশকে ব্যবহার করেছে, পুলিশ আবার তাদের সাথে সহযোগী হয়েছে এবং তারা তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, অস্ত্র উদ্ধারের নাটক করেছে, সেখানে তাদেরকে ক্রসফায়ার করে একটা মিথ্যা স্টোরি তারা জাতির সামনে বলেছে এবং একইভাবে দেখবেন যে প্রত্যেকটা ক্রসফায়ারের একই রকম স্টোরি তারা আমাদের সামনে উপস্থাপন করেছে বারবার। তো সেই কারণে এটা অবশ্যই সিস্টেমেটিক ক্রাইম এবং একটা ওয়াইড স্প্রেড অ্যাটাক এবং এটা আমাদের মানবতা বিরোধী অপরাধের 3(2) আওতাভুক্ত অপরাধ। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসবো এবং আমাদের এই ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করব। আমিনুল ইসলাম বলেন, সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলামের উন্নত চিকিৎসার দরখাস্ত আগামীকাল ট্রাইব্যুনালের কার্যতালিকায় রয়েছে। কামরুল ইসলামের আইনজীবীর দাখিলকৃত চিকিৎসাপত্র পর্যালোচনা করে যদি সত্যিই তার চিকিৎসার প্রয়োজন হয় তাহলে মানবিক বিবেচনায় প্রসিকিউশন তাকে চিকিৎসার সুযোগ দিতে সুপারিশ করবে। এই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরগণ উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মিরপুর 10 এলাকার বেগম রোকেয়া সরণি ও 22 লেনের সড়ক, ফুটপাত ও নর্দমা উন্নয়ন কাজে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম খান। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে IDRISP কর্মসূচির আওতায়।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, যান চলাচলের উন্নয়ন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল সুবিধা নিশ্চিত হবে। জনদুর্ভোগ কমাতে অতি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুততার সাথে বাস্তবায়ন করার কাজ চলমান রয়েছে বলেও দাবি জানান তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তা ও পানি জমে থাকার সমস্যায় ভুগছিলেন তারা। এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে তাদের ভোগান্তি অনেকাংশে কমবে বলেও আশা করছেন তারা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রযুক্তি নির্ভর কৃষি সম্প্রসারণে কৃষি তথ্য সার্ভিসের কার্যকর ভূমিকা ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনার আজ রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের চেয়ারম্যান ও কৃষি অনুষদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান এবং পাবনা ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক কৃষিবিদ মোহাম্মদ আব্দুল্লাহ হিল কাফি। কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকা এর পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসিহুর রহমানের সভাপতিত্বে রাজশাহী অঞ্চলের আওতাধীন রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা অফিসসমূহ, বীজ প্রত্যয়ন এজেন্সি, সরেজমিন গবেষণা বিভাগ, বিএডিসি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট জনেরা সেমিনারে অংশগ্রহণ করেন। এবারে আবহাওয়ার খবর। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এই ছিল এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।